দর্শক দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খবরগুলো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। আগেই বলছিলাম আমাদের সাথে আছেন জাবেদ ওমর বেলিম। বেলিম ভাই, গতকালকের যে প্রস্তুতি ম্যাচ এবং আজকে বিশ্বকাপ শুরু হয়ে গেছে, আমরা যদি গতকালের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু করতে চাই, আসলে যেটা বাংলাদেশের শেষ প্রস্তুতিটা আসলে ভালো হলো না, সেই জায়গাটা আপনি কি বলবেন? ধন্যবাদ। বি অনেস্ট যদি বলি, ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগেই আমাদের মানে ফর্ম বলেন, ইনজুরি বলেন, কনফিডেন্স বলেন, একদমই কোশ্চেন মার্ক, নো ডাউট। আবার হয়তো অনেক সময় যার শেষ ভালো তার সব ভালো। বিফোর ওয়ার্ল্ড কাপ ঢোকার আগে যদি এই ম্যাচগুলো আমরা ভালো খেলতাম তাহলে খুব ভালো হতো একটা দলের জন্য, তো সেটা হয়নি। বাট তারপর স্টিল আমি মনে করি প্রফেশনাল লেভেলে আপনাকে এর তো মানে ছাড়া যাবে না। যে কোনো প্রফেশনাল লেভেলে আপনি যখন মানে খারাপ হন, আপনাকে কেউ এসে হেল্প করবে না, একমাত্র একজনই হেল্প করতে পারে, সেটা আপনার নিচে, দলগত হোক, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফর্মটা হোক। তাই সাম্প্রতিক সময় আপনি জানেন যে আমরা সবচেয়ে বড় স্ট্রাগলিং করছি, অনেক জায়গায় স্ট্রাগলিং করছি, বাট টপ অর্ডার ব্যাটিংয়ের। তো ওই একটা জায়গায় আমি মনে করছিলাম যে যদি একটু ভালো নক হতো দুই একজনের, যেটা ওয়ার্ল্ড কাপের আগে বা ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোতে খুব ভালো হতো দলের জন্য। বাট স্টিল আমি মনে করি টি-20 ফরম্যাটে, হয়তো অন্য ফরম্যাটে অনেক সময় যেহেতু সাইকোলজি খেলা, তো মাইন্ডসেটের খেলা বা প্রেশারের খেলা, তো এই জায়গাটা হয় কি আপনার মানে চিন্তা করার সুযোগটা কম থাকে বা সময়টা কম থাকে। তো ওই সময় কিন্তু একটা সম্ভাবনা থাকে একটা জায়গায় যে আপনি কম চিন্তা আর বেশি প্ল্যান না, একদম একটা প্ল্যানে খেলবেন। কি আমি এই 6 ওভারের টিম ওয়াইজ যদি প্ল্যান বলি, 6 ওভার আমি এত করতে চাই এটা, আর যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার গোল থাকে বা পারফর্ম কেন আমি হয়তো আমাদের হচ্ছে না, কিন্তু আমি এই বলারকে কমফোর্টেবল, এই বলার থেকে আমি চান্স নিব, এই টাইপের কিছু কিছু মাইন্ড সেট আপ থাকে। ওটা যদি না করে আমি মনে করি এই বিশ্বকাপটা বাংলাদেশের জন্য খুব টাফ বিশ্বকাপ হয়ে যাবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, জি শুনছি, বলুন। আব্দুল জব্বার সাতকানিয়া থেকে বলছি। জি, এখনো 8 তারিখ আপনার ওই যে শ্রীলঙ্কার সাথে খেলার সময়, 8 তারিখ যখন আমাদের প্রথম খেলা শ্রীলঙ্কার সাথে, তো আমি বলতেছি ওই দিন আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়কত্ব দিয়ে শান্ত লিটনদেরকে নির্বাচনে পাঠালে আমার মতে ভালো হবে। জি জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আসলে বেলিম ভাই, আসলে এটা কিন্তু অনেক দিনের একটা, আসলে মানে যারা ক্রিকেট ভালোবাসে তারা অনেক দিন ধরেই বলছে, কারণ শান্তকে কেন টি-20-তে অধিনায়কত্ব, কারণ তার ফর্ম যদি আমরা দেখি তাহলে আসলে মানে এটা দেখেন, এটা হচ্ছে বোর্ডের কল, তো এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসে। আর যেহেতু হয়তো শান্ত ওই সময়টা, আজকে নো ডাউট তার স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনা, তার স্টার্টিং কেরিয়ারে অনেক আপ অ্যান্ড ডাউন ছিল, তারপর কিন্তু উনি ঘুরে দাঁড়িয়ে এত ট্রল হওয়ার পরও উনি একটা স্টাবলিশড মোটামুটি দলে, বলে না মন্দের ভালো। ওই সময় কিন্তু সাকিব ক্যাপ্টেন্সি করবে না, মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি মানে দল থেকে বাদ পড়েছিল টি-20 থেকে, উনি যায় নাই। তারপর ওয়ানডে দলে তার কনফার্ম ছিল না, তামিমের একটা ইস্যু ছিল, তামিম ক্যাপ্টেন ছেড়ে দিলেন। সব কিছু মিলিয়ে কিন্তু ওই সময়টা শান্ত কিন্তু মানে চয়েস ছিলেন, 1 নম্বর চয়েস। আপনার অপশন ছিলেন, মিরাজের নাম আসছিল, শান্তর নাম আসছিল। তো ওই একটা জায়গায় এখন হয় কি, দল খারাপ করাতে শান্তর স্ট্রাইক রেটের সমালোচনা, সাথে তার এত অফ ফর্ম, আর দলও ভালো খেলছে না। যে কোনো দল যখন ভালো না খেলে পুরো দায়ভার কিন্তু ক্যাপ্টেনের উপরে আসে, স্পেশালি ক্রিকেটে। এই জন্য আমি বলি অলওয়েজ ক্যাপ্টেন কজ খুব ইম্পর্টেন্ট। তো ক্যাপ্টেন যখন পারফর্ম করে তখন দল চালানো খুব ইজি হয়ে যায়, যেটা শান্তর জন্য এখন একদম খুব টাফ হচ্ছে। হ্যাঁ, এটা ক্রিকেট বোর্ডের কল ছিল, যেহেতু উনি এস্টাবলিশড ছিলেন না, বাট ওই সময় উনি একটা পারফর্ম করছিলেন, মানে কনসিস্টেন্ট। লিটনকে চিন্তা করেছিল লিটন নেবেন না, বা তার সাম পার্সোনাল ইস্যু ছিল, তারপর শান্ত চলে আসলো। তো ওই একটা জায়গায় এখনও তো দর্শক বলতেই পারেন, কিন্তু আলটিমেটলি যদি আমরা মাহমুদুল্লাহকে দেই, মাহমুদুল্লাহ কি প্লেয়ার, কারণ ক্রিকেটে ক্যাপ্টেন্সির সবচেয়ে বেশি প্রেশার ইন বাংলাদেশ ক্যাপ্টেন। আপনার অন্য দেশের ক্যাপ্টেনের কি অনেক বড় বড় অস্ত্র থাকে, আমাদের কিন্তু অত বড় অস্ত্র নাই, 2-1 ছাড়া, তাই না? যদি আমি বলি, যখন এর আগে যদি রিটায়ার্ড করে গিয়েছেন তামিম, মুশফিক, এরা কনসিস্টেন্ট পারফর্মার ছিলেন, এই চলে গিয়েছেন। তারপর এই জায়গাটা আপনার সাকিব, মাহমুদুল্লাহ, এদের উপর ডিপেন্ড। তো ওই একটা জায়গায় ওরা তো এখন ওরা ওদের কেরিয়ারের শেষের দিকে, এই জন্য হয়তো বা নতুন কাউকে বেছে না। নতুন আরো একজন দর্শক আছেন, আমরা একটু তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। আমি সাদেক নন্দীপাড়া থেকে বলছি। জি বলুন।
আচ্ছা, আমি সেভারাল টাইমস বাংলাদেশের রিসেন্ট টাইমে পারফরমেন্স নিয়ে আপনাদের অনুষ্ঠানে কথা বলেছিলাম। তো এখন বেলিম ভাই এখানে আছেন, উনি বাংলাদেশ টিমের যতদিনই টেস্ট বা ওয়ানডে খেলেছেন, ওনার ফুটওয়ার্ক বা বেসিক নিয়ে আমরা একটা কথা বলতাম সবসময় যে আপনার মানে রান আসুক আর না আসুক ওনার ওই স্টাম্প ভাঙতে পারবে না। তো এখন এত হাই প্রোফাইল কোচ এনে, এত লোকজন এনে আমাদের খেলোয়াড়দের যে টেকনিক, যে বেসিক 5টা বল ফিস করতে পারে না, হ্যাঁ, এই T20-তে আমরা কি করব? আজকে যে খেলাটা আমরা দেখলাম আমেরিকা এবং কানাডা, তাদের খেলোয়াড়দের ব্যাট চালানো, বল করা, এই হিসাবে তো আমরা অনেক পিছিয়ে আছি। আমার তো মনে হয় যে আইসিসি অ্যাসোসিয়েট দলগুলোর সাথে যদি এখন আমরা খেলি, আমরা ওইখান থেকে বাদ করবো। ওকে দর্শক, আপনি আসলে প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। বিলিম ভাই, দর্শক আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আমি মোহাম্মদ বলছিলাম গাজীপুর থেকে। জি বলুন। আমি বলছি যে শান্তকে যে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, শান্তকে গ্রেট, আর দিকে শান্ত অধিনায়ক পাওয়ার যোগ্য, আর মেহেদী মিরাজকে বাদ দিয়ে যে তানভীর ইসলামকে নেওয়া হইলো, তানভীর তার দিকে বল করলো, হ্যাঁ, মেহেদী মিরাজের সাথে তানভীরের কোনো তুলনা হয়? হ্যাঁ, দর্শক আপনার কথা আমি বেলিমে আমি বুঝিয়ে দিচ্ছি। আসলে দুটো প্রশ্ন আমাদের কাছে এসেছে, একটা হচ্ছে কোচের ভূমিকা, আর একই সাথে হচ্ছে শান্ত যেই ক্যাপ্টেন্সি সেইখানে মেহেদী মিরাজ নয় কেন, বা মেহেদী মিরাজ এই দলে নয় কেন? আচ্ছা, প্রথমত বলি যে ওরা লিস্টের নাম ছিল বোর্ড, বা আগেই বলেছি বোর্ডের কল, ওরা সব কিছু মিলিয়ে মনে করছে যে কে শান্ত অ্যাপ্রোপ্রিয়েট, হয়তো আজকে পারফর্ম করছেন না বা দল ভালো করছে না, হয়তো এগুলো কথাগুলো আসছে, স্বাভাবিক। এটা তাকে শান্তকে টপ লেভেলে এই লোডটা নিয়েই তাকে পারফর্ম করতে হবে, তাকে ক্যাপ্টেন্সি করতে হবে। হ্যাঁ, মিরাজের ব্যাপারটা আমি বলি অলওয়েজ, আমি মনে করি যে আমাদের এখনও ওই দল হয়নি যে আমাদের স্পেশাল T20 দল হবে, স্পেশাল ওয়ানডে দল হবে। হ্যাঁ, 2-4 জন প্লেয়ার চেঞ্জ হবে, বাট আমার মনে হয় যারা পারফর্ম করে ওদেরকে, কেন আমরা যদি পার্থক্য দেখি যে আমি কি চাই, হয়তো এখানে আজকে শেখ মেহেদীর সুযোগ হয়েছে, কে ওরা মানে বাংলাদেশ টিম চাচ্ছিল যে আমরা ওপেনিং বোলিংয়ের মানে নতুন বলে উনি বোলিং করতে পারেন, ওই একটা কারণে। কারণ যদি মিরাজকে নেওয়া হয় উনি হবেন অলরাউন্ডার একজন ব্যাটসম্যান কাম বোলার, তো ব্যাটিংয়ে 10 নম্বর 9 নম্বর উনি যাবেন, এর আগে কোনো সুযোগ নেই। যদি কোনো কারণে ওপেন যদি করায় অফ ফর্মে, এটা অন্য বিষয়, বাট ওই জায়গায় শেখ মেহেদীকে হয়তো চিন্তা করেছেন সিলেক্টররা কে আমরা নতুন বলে তাকে দিয়ে মেন আমার 5টা বোলার দরকার T20 খেলার জন্য, হয় ওই কারণেই ওটা ওনাকে নেওয়া মিরাজের জায়গায়। তারপর আমি মনে করি যে স্টিল যে আপনি মিরাজকে হয়তো ওয়ার্ল্ড কাপে আনলাকি বলেন বা টিমের মানে সব সামঞ্জস্য রাখার জন্য এটা করেছে, বাট আপনি যে ওইভাবে স্পেশালিস্ট হিসাবে নেবেন যে শেখ মেহেদী আমার স্পেশালিস্ট T20, এটা এখনও ওই বাংলাদেশ ওই দল হয়নি, বাট অবশ্যই উনি হয়তো থাকতে পারতেন মিরাজ এই দলে। হয়তো এটা এত দূরের থেকে বলা আমার ঠিক না, বাট তারপরেও সিলেক্টররা আরও নিখুঁতভাবে দেখেন ওই জায়গাটা ওরা চিন্তা করেছেন বিধানে, বাট ইন ফিউচার আমার কাছে মনে হয় ওরা চিন্তা করবেন। যেহেতু কোচের ভূমিকার একটা কথা আসছে, যেহেতু একটা ব্যাট প্যাচের মধ্যে রয়েছে আমাদের আসলে টপ অর্ডার, আমরা যদি বলি বিশেষ করে লিটন এবং সৌম্য, শান্ত, 3 জনই আসলে ব্যাট প্যাচের মধ্যে রয়েছেন। তো এই 3 জনের জায়গায় আমরা যদি দেখি যে ওয়ানডে বিশ্বকাপেও মেহেদী মিরাজকে ওপেন করানো হয়েছে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে, তো মেহেদী মিরাজকে কি ওইভাবে হলো একটু চান্স দেওয়া উচিত ছিল কিনা, যেহেতু আমাদের টপ অর্ডার রান পাচ্ছে না সেই জায়গায়? একই সাথে এই যে আমরা যে অন্ধকারের মধ্যে আছি এখনো, বাংলাদেশ যে পুরো ব্যাটিং লাইন আপটা আমরা দেখি, সেই জায়গায় আসলে কোচের ভূমিকাটা কি, কোচ কি করবে এই জায়গাটার জন্য? না, ভেরি ইম্পর্টেন্ট কোচ। আপনার কোচের কাজ টপ লেভেলের টেকনিক নিয়ে কাজ করার কিছু না। দর্শক ফোন করেছেন যে টেকনিক ওয়াইজ, দেখেন এরা এত লম্বা সময় অলরেডি, কারো 7 বছর, কারো 5, কারো 9 বছর হয়ে গিয়েছে, তারা পারফর্মও করেছে, তারা প্রুভও করেছে, দে অল আর প্রুভেন প্লেয়ার, একটা নতুন প্লেয়ার না। তামিম জুনিয়রও উনিও মনে 10, 12, 15টা ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশ টিমে। তো এটা আসলে কোচের এটা খুব ইম্পর্টেন্ট। টপ লেভেলে কোচিং হচ্ছে আপনার প্ল্যানিং, প্লেয়ারের মাইন্ডসেট, সাইকোলজি বোঝা, এই প্লেয়ারটা অফ ফর্মে আমি কোথায় তাকে কীভাবে ইউজ করব, কয়টা ম্যাচ রেস্ট দিয়ে তাকে আবার করলে সে ফিরে আসবে, ওটাই কোচিং। আমাদের কোচিংটা আলটিমেটলি আমরা প্রথম থেকেই, আমরা আজকে 24 বছর টেস্ট খেলছি, আমি ওই দলে ছিলাম, কিন্তু আমরা বরাবরই কিন্তু কোচকে টপ লেভেলে ইম্পর্টেন্ট দিয়েছি। আমরা
টপ জায়গায়। হয়তো অনেক কোচ আসছেন লো লেভেলে কাজ করেছেন, আমাদের দেশি কোচও কাজ করেন, বাট স্টিল আরও জুনিয়র লেভেল আমি মনে করি আরও কোয়ালিটি কোচ দরকার। কেন আপনারা এই যে আজকে সৌম্য বলেন বা শান্ত বলেন, এরা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে আন্ডার-16 না, বা মিরাজ বলেন, তো ওই আমাদের রুট লেভেলটা আসলে ওই একটা জায়গায় টেকনিক্যালি কাজ তো আছেই বেসিক, তারপরে যে মেন্টালি ওই কোচ যে কথা বলবে এই সময় 5 উইকেট পড়ে গেলে কি করতে হবে বা রান না করলে, সাইকিস্ট যতই হোক, কিন্তু ওই যখন যে কোচ একটা লম্বা সময় খেলে মোটিভেট করার জন্য আসলে একজন দরকার, ওই ফিলিংসটা বুঝে ওই ফিলিংসটা এক্সিট করে প্লেয়ারদের মাথায় ঢুকানো। বেলিম ভাই, আমরা বিরতি যাব, তবে বিরতিতে যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি বগুড়া থেকে বলছি, মেহেদি হাসান। জি বলুন। ভাই, কথা হচ্ছে কি, এই লিটন কুমার দাস, কি বাদ দিয়ে কি ইমরুল কায়েস অথবা এনামুল হক বিজয় কি এই দলকে ধোকা করতে পারে না ভাই? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আসলে বেলিম ভাই, আমরা প্রশ্নের উত্তরে যাব, তবে আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গ্যালারি, ছোট্ট একটা বিরতি। কায়েস বা এনামুল হক বিজয়কে কেন কনসিডার করি না? দেন ইমরুল কায়েস তো আগে ছিটকে গিয়েছেন ওই সময়। আমি বললাম না, যে কোনো একটা প্লেয়ার আপনি সবসময় একটা কথা বলি, বাদ দেওয়ার আগে ওকে আপনি ম্যাক্সিমাম ইউজ করবেন, কেন ও আপনার অলরেডি ইনভেস্ট। যে কোনো ক্ষেত্রে আমাদের দেশে সব সময়, আজকে আমি থাকাকালীনও এর আগেরও সেটা ইতিহাস মানে 89, 93 থেকে আইসিসি থেকেও যে কোনো কোচ বা যে কোনো ম্যানেজমেন্ট সবসময় চায় নতুনত্ব। বুঝতে হবে ইট ইজ নট রকেট সায়েন্স। একটা প্লেয়ার এস্টাবলিশড হইতে বাংলাদেশ টিমে 5 থেকে 7 বছর লাগে। টপ প্লেয়ার লাইক তামিম, লাইক সাকিব, এরা 2-4 বছর একটু স্ট্রাগলিং করছে, তামিম পরে গিয়ে এস্টাবলিশ হয়েছে। মুশফিক 2-3 বছর আমার সাথে ডেবু হয়েছে, তামিমের আমার সঙ্গে ডেবু হয়েছে, আমার সাথে খেলেছে। সাকিব 1-2 বছরে সে একটা টপ জায়গায় চলে গিয়েছে। কিন্তু এই যেটা বললেন যে ইমরুল কায়েসের আজ থেকে 5-6 বছর আগে খুব টপ সুযোগ ছিল কি আমরা ইমরুল কায়েসকে দিয়ে আমরা ওয়ানডে খেলাবো, টেস্ট খেলাবো, মানে T20 আমরা খেলাবো না। বিজয়কে দিয়ে আমরা শুধু ওয়ানডে খেলাবো। তখন অনেক প্লেয়ার কিন্তু কন্টিনিউ পারফর্ম করছিল, কিন্তু ওই সময় এত গজামিল হয়ে গিয়েছিল যে ওয়ানডের প্লেয়ার রান করে না, ওকে আমরা টেস্ট খেলেছে লাইক বিজয়। আবার যে সাইফ হাসানকে আমরা স্পেশালিস্ট বানিয়েছিলাম T20 জন্য, মনে নাই ঠিক, ওকে আমরা টেস্ট খেলিয়ে দিয়েছি। সাইফ নামে একজন ওপেনার আসছিলেন, 2-1 ম্যাচে খেলেছেন, উনি রান করেন, ওনার কনফিডেন্স লেভেলে শেষ, উনি আর দল থেকে ছিটকে গেছেন। ইমরুল কায়েস, নাইম শেখ, তো সব কিছু মিলিয়ে এইটাই হচ্ছে ম্যানেজমেন্ট এবং বোর্ডের কাজ। আমরা অলওয়েজ ফোকাস থাকি বাংলাদেশ টিম কি করছে। নো ডাউট করবে, স্পন্সর ব্যাপার আছে, ভালো মানে বর্তমানকে পারফর্ম করে, কিন্তু আমি কাকে বাদ দিয়ে কাকে নিচ্ছি লম্বা সময়। নতুন কোচ তো জানে না কে ওর কতটুকু অবদান বা কতটুকু ক্যারিয়ার বড়, সেটা মাহমুদুল্লাহ হোক, হাবিবুল বাশার হোক, যেই হোক। তো নতুন কোচ হয়তো পুরান প্লেয়ারকে বাদ দিয়ে নতুনভাবে চিন্তা করে, এটা হচ্ছে বোর্ডের দায়িত্ব। আজকে এই ভরাডুবি বলেন, যা বলেন, সব কিছু এই দায়ভার কিন্তু সবাইকে নিতে হবে। প্লেয়াররা তো অবশ্যই মাঠে পারফর্ম করছে না, বাট বাইরেও নিতে হবে কি আমরা গত 5 বছর 10 বছর বা যে কোনো বোর্ডের আন্ডারে আমরা কি পলিসি করেছি। আমি সবসময় বলি পলিসিটা খুব ইম্পর্টেন্ট। পলিসি যদি ফেল করে কিন্তু বাট ওটা কংক্রিট থাকতে হবে কি না, আমি এই জন্য ম্যাক্সিমাম মাহমুদুল্লাহকে চান্স দিব, আমার ইয়াং প্লেয়ারকে খেলবো, ও টিমের সঙ্গে থাকবে। কিন্তু আমরা করি কি, একটুর মধ্যে অধৈর্য, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, ওই প্রেশার ওরাও নিতে পারে না, সেটা সিলেক্টর বলেন, বোর্ড বলেন, তখন হয় কি ওরা ইনক্লুড করে ফেলে। আর ওরাও বিপদে পড়ে, কারণ যে প্লেয়ারকে নেয় ওই টাইপের পারফর্ম করে না, আবার ব্যাক টু প্যাভিলিয়ন লাইক মাহমুদুল্লাহ। তো ওই একটা জায়গায় আমার মনে হয় স্টিল। আর এছাড়াও লো লেভেলের কোচিং অনেক ভালো কোচ দিয়ে করানো উচিত, এস্টাবলিশ কোচ দিয়ে। আমি বলছি না যারা করছে তারা খারাপ, বাট আরও কে ওদেরকে কীভাবে মোটিভ করবে বাচ্চাদের ছোটোকাল থেকে। আমরা করি কি বড় হয়ে মানে সাইকোলজিস্টকে আনি, একে আনি, ওকে আনি না, ছোটোকাল থেকে কে করাবে, যারা এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল তাদেরকে দিয়ে আপনি ম্যাক্সিমাম মানে সেটা ইকোনমিক্যালভাবে এস্টাবলিশ করে হোক, তখন তারা ইন্টারেস্ট নেবে। আমাদের এখনও কোচিং কিন্তু আমাদের একদম শূন্যতা। অনেক কোচ কিন্তু আমি অনেক 10টা নাম বলতে পারবো, তারা ভালো, খারাপ না, কিন্তু আপনি যখন মানে হাবিবুল বাশারের মতো প্লেয়ার, খালেদ মাসুদের মতো প্লেয়ার, বা আমরা যারা লম্বা সময় খেলেছি তাদেরকে যাতে ইউজ করতেন, এটা একটু এফেক্ট হতো। সব কিছু মিলিয়ে শুধু বলছেন না, কোচিং টোটাল স্ট্রাকচার যদি বলেন আপনি আন্ডার 15, আই থিঙ্ক যে বিসিবির আন্ডারে হয়তো বা
প্রতিটা জেলায় জেলায় কোচ রয়েছেন, কিন্তু তাদের আসলে কার্যকারিতা বা তাদের ভূমিকাটা তারা যে অ্যামাউন্ট পায় সত্যি দুঃখজনক, ওটা না বললাম, কিন্তু তাদেরও একটা ব্যাকগ্রাউন্ড তো মিনিমাম একটা, তারা নো ডাউট তারা হয়তো ফার্স্ট ডিভিশন খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে, বাংলাদেশ টিমে খেলেনি, তাদেরকে কে মনিটর করবে? হোয়াট দে আর ডুইং উইথ দ্য বাচ্চা, তাই না? ছোট থেকে কী কাজ করছে তারা, কতটুকু তাদেরকে ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, কতটুকু টেকনিক্যাল ওয়াইজ কী বলছে, এটা কিন্তু একটা বড় স্ট্রাকচার। আজকে যদি ইন্ডিয়াকে দেখেন, তারা কিন্তু অস্ট্রেলিয়া থেকে এগিয়ে গেল, তাই না? কেন গেল? তারা গত 15 বছর যাবৎ ভালোভাবে হোমওয়ার্ক করেছে, টোটাল ক্লাস 6-7 না, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আজকে পেস বলার জন্য আমার সাথে আরো একজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে সাইদ হোসেন বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, সকালবেলা আমি যুক্তরাষ্ট্র এবং কানাডাতে খেলা দেখেছি, তাতে মনে হয়েছে যুক্তরাষ্ট্র এত অভিজ্ঞ দল যে মনে হচ্ছে ওরা 50 বছর আগে থেকেই ক্রিকেট খেলায়, এবং 195 রান T20-তে আমি মনে করি একটা চ্যালেঞ্জিং টোটাল, সেটাকে তারা যেভাবে চেস করছে। দর্শক, আপনার প্রশ্ন আসলে বুঝতে পেরেছে। আসলে আজকে সকালে আপনিও দেখেছেন, আসলে হয়তো ওরা দল হিসেবে অভিজ্ঞ না, তবে তাদের কিন্তু সবারই একটা ক্যারিয়ার রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারেরই। একটু ছোট্ট করে বলবেন, আমাদের প্রায় অনুষ্ঠান প্রায় শেষ। সেটাই বলছি, আপনার নাম শুনেন নাই, বাট ওরা লোকাল ক্রিকেট খুব স্ট্রং খেলে। আজকে যদি আমাদের আফগান বলেন বা আমেরিকা বলেন, কানাডা বলেন, তাদের স্ট্রাকচার তারা ইমপ্রুভ করেছে দ্রুত, লিফটের মতো। আর আমরা ওই জায়গাটা লিফটের মতো ইমপ্রুভ করতে পারি। এক তো তাদের ন্যাচারাল বিল্ড আপ উইথ, তারা পাওয়ার হিটিং খেলে, আর T20 গ্যাপ কম, 120 বলের খেলা, যে 30টা বল ভালো খেলবে ব্যাটিংয়ে ও এগিয়ে যাবে। হয়তো বাংলায় 4টা 6 মারবে, ওরা ওই দিন 8টা 6 মেরেছে, বাংলায় ছিটকে গিয়েছে। ওই একটা কারণে, একটা বড় কারণ, ওই জন্য বলছি, ওই জন্যই আমরা আসলে পিছিয়ে রয়েছে। হ্যাঁ, না, আমরা ইমপ্রুভ করেছি 10%, কিন্তু ওরা 18% ইমপ্রুভ করে ফেলেছে। অসংখ্য ধন্যবাদ বেলিম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আসলে বলছিলাম যে বাংলাদেশের যে পারফরমেন্স, হয়তো অনেক দূর আমরা আশা করবো না, তবে শুভকামনা অবশ্যই থাকবে বাংলাদেশ দলের জন্য। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।